আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। নতুন ঠিক বলা যাবে না। আজকের ভিডিওতে আলোচনা করব আগুন নাটকের বিভিন্ন পর্ব নিয়ে। তো ইতিপূর্বে আগুন নাটকের প্রাক কথন ছাড়া প্রথম পর্বটি আলোচনা করেছি। আজকে অনুরূপভাবে প্রাক কথনের সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে বিশ্বযুদ্ধের পটভূমিকায় গণনাট্য আন্দোলন ও নবনাট্য আন্দোলনের নাট্য সাহিত্য ও নাট্যকলার সৃষ্টিতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন বিজন ভট্টাচার্য। বলা যায় তিনি ছিলেন তার পুরোধা ব্যক্তিত্ব। 1943 থেকে 1978 পর্যন্ত সুদীর্ঘ 35 বছরের নাট্য জীবনে বিজন ভট্টাচার্য মোট 26টি নাটক রচনা করেন। এর মধ্যে পূর্ণাঙ্গ নাটক যেমন আছে, তেমনি একাঙ্ক নাটক, রূপকধর্মী নাটক ও গীতিনাট্যও রয়েছে। আমরা তার নাটকগুলির একটা তালিকা যদি তৈরি করি তাহলে দেখা যাবে তার প্রথম নাটক আগুন 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যেটি অরণি পত্রিকায় এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এটি একটি একাঙ্ক নাটক। এর পাশাপাশি তিনি আর যে সমস্ত নাটকগুলো লিখেছিলেন একাঙ্ক নাটক হিসাবে, কলঙ্ক, মরাচাঁদ, জননেতা, সাগ্নিক, চুল্লি, হাঁসখালির হাঁস, লাশখুইর জাউক প্রভৃতি নাটক। প্রকাশকালগুলো পরে অন্য কোথাও অন্য কোনো সবভাবে তোমাদের সামনে তুলে ধরব। দীর্ঘ ভিডিও না করে বরং সরাসরি চলে আসি অন্য নাটকগুলোয়। পূর্ণাঙ্গ নাটক তার 13টি। আমরা এখানে জবানবন্দি, নবান্ন, অবরোধ, যতুগৃহ, মরাচাঁদ, ছায়াপথ, মাস্টারমশাই, দেবী গর্জন, কৃষ্ণপক্ষ, ঋণগোলা, গর্ভবতী জননী, আজ বসন্ত, সোনার বাংলা, চলো সাগরে প্রভৃতি নাটকের কথা উল্লেখ করতে পারি। আর গীতিনাট্য হিসাবে তার জীবন কন্যা, এই একটাই গীতিনাট্য রচনা করেছেন। রূপকধর্মী নাটক হিসাবে আছে স্বর্ণকুম্ভ। রবীন্দ্রনাথের 2টি গল্পকে তিনি নাট্যরূপ করেছেন। এছাড়াও বিজন ভট্টাচার্যের প্রথম নাটক অরণি পত্রিকায় 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এপ্রিল সংখ্যায়। বলা যায় এই নাটকটা তার একটি স্কেচধর্মী নাটক। এই নাটকের মূল প্রতিপাদ্য হল যুদ্ধকালীন তীব্র খাদ্যাভাবের যুগে মানুষের পেটের জ্বালায় আগুন কিভাবে তৎকালীন সমাজের বিভিন্ন সংঘবদ্ধ করে এক মন্ত্রে দীক্ষিত করে তা দেখানো। অন্য একটা ভিডিওতে আমাদের পাঠ্য এই আগুন নাটকের কথা আলোচনা করা হয়েছে। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা আগের ভিডিওটি একটু দেখে নিও। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে, কাতরভাবে অনুরোধ করছি নতুন এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আশা করি তোমার বন্ধুদেরও ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনায়। আগেই বলেছি দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্যের আলোচনা করব। আগুন নাটকের দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্য শেষ হতেই অস্পষ্ট নীল আলোয় ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপর এসে পড়ে। আর তাতে দেখা যায় একখানা চালা ঘর, সামনে এক ফালে উঠোন। ঘরে চৌকাঠের কাছে দাঁড়িয়ে কৃষাণী তথা কৃষাণের বউ, আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে কৃষাণ, যার খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গুটানো, মাথায় গামছা ফেটি বাঁধা, হাতের কাছে দিয়ে সে পিঠ চুলকাচ্ছে। এই দৃশ্যে এক প্রস্তর কথা
কৃষাণ তার স্ত্রী কৃষাণীকে বলে যায়। যে কথার অধিকাংশটাই আশ্বস্ত করে কৃষাণীকে বলা যে আর কটা দিন মাত্র, বছর শেষে ফসলগুলো মাচায় তুলতে পারলেই তাদের দুঃখের অবসান ঘটবে। মায়াবী দৃষ্টি নিয়ে কৃষাণের দিকে তাকিয়ে থাকে। সে দৃষ্টিতে কৃষাণ বুঝতে পারে তার কথায় বউ আশ্বস্ত হতে পারল না। কাজে বেরিয়ে যায় এবং বউকেও সকাল সকাল কাজ থেকে ফেরার আহ্বান জানায়। সেই সঙ্গে বলে তার তীব্র ক্ষুধার কথা, যে সে সময়ে তার পেট তিষ্ঠতে চায় না। লেখকের ভাষায়, তুই আসবি সেই দুটোয়, তারপর রাঁধবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। এই বলেই থামা নয়, আরও বলেন কৃষাণের মুখ দিয়ে, কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে পেত্থমে দাঁড়াতে পারিস নে। এই যেন কৃষাণীর রাগান্বিত চোখের চাহনিতে এক চিলতে ভালোবাসার প্রলেপ মাখিয়ে ভীষণ কার্যকারী এক পরামর্শ। আর পরই বাইরে একটা গরুর ডাক যেন বুঝিয়ে দেয় সেও ক্ষুধার তাড়নায় কৃষাণীর মতো কতটা কাতর। শেষে সেই একইভাবে রাগান্বিত চাহনি ও ভালোবাসার প্রলেপের পুনরাবৃত্তি। শুধু একটু হেসে কৃষাণ বিদায় আর স্মরণ করিয়ে দেয় কেষ্টর মার সঙ্গে গিয়ে একেবারে লাইনের প্রথমে দাঁড়ানোর কথা। তো তৃতীয় দৃশ্যের শ্রমিক পরিবারের চিত্র অঙ্কিত হয়েছে। এখানে প্রভাতের চিত্র দেখা যাচ্ছে। ক্ষুধার তাড়নায় তথা কাজে যাবার জন্য সতীশ ছোট্ট একটা বারান্দায় উবু হয়ে বসে বিড়ি টানছে। আর কারখানার সাইরেন বেজে ওঠায় মেয়ে বউকে ডেকে তুলে মূলত মেয়ে ফুলকির উদ্দেশ্যে বলে, আরে এই ফুলকি উঠলি? বাপরে ঘুম! যে যেমনই মা তার তেমনই বেটি। কুম্ভকর্ণ আর বলে কাকে? এই সাঁঝের বেলায় শুইছিস বিছানায়? এরপর সতীশ তার সহকর্মী জুড়নকে ডেকে সাড়া নেয়, জানতে চায় কারখানায় সে যাবে কিনা। জুড়ন জানায় যে যাচ্ছে এবং পাল্টা সেও জানতে চায় সতীশ যাচ্ছে কিনা। কিন্তু সতীশ উত্তর দিতে গিয়ে বলে, আরে কারখানায় যাব না তো যাব কোন চুলায়? অর্থাৎ কারখানায় না গিয়ে যে তার আর উপায় নেই সে কথা সে বলতে চায়। সে জুড়নের মতো একা মানুষ নয় যে খেয়ে দিয়ে ফুর্তি করে ঘুরে বেড়াবে এবং 2 পয়সা বেশি দিয়ে হোটেলে খেয়ে নেবে। তার রাগ গিয়ে পড়ে চাল ডালের লাইনের ওপর। প্রায় দিনই বউ মেয়েকে খালি হাতে ফিরতে হচ্ছে। তার ওপর কোম্পানির ওপরও তার আর ভরসা থাকছে না জুড়নের কথা শুনে। ঠিক সেই সময় সতীশ সহকর্মীর সঙ্গে কথা থামিয়ে বউ মেয়েকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো অগ্নিরূপ পান নিক্ষেপ করে বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে দুটো খেয়ে বেরিয়ে পড়ি। যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিনও মান। সে কথা শুনে সতীশের বউ খিরিও জ্বলে ওঠে তেলে বেগুনে। বলে ওঠে, ঠেলতে তা মেয়ে মানুষ কি করবে শুনি? নিজে হাতে করে আনলে তো কাল 1.5 পো চাল কর্জ করে, তার ভেতরে 1 পো চালের ভাত তো নিজেই খেলে। এখন সকালবেলাই তোমার পিণ্ডি জোগাই কোত্থেকে বলো তো? খামোকা চেঁচাচ্ছ ভোরবেলা। 1-2 কথায় কর্তাগিন্নির উত্তপ্ত বাক্য বিনিময়ের সূত্র ধরে শেষে সতীশ একদিন কঠিন সাজা দেবে প্রতিজ্ঞা করে স্ত্রীকে তা জানায়। কিন্তু এই জানানোর
পর আর কাল বিলম্ব হতে সময় লাগেনি। যখন তার স্ত্রী ক্ষীরি বলে ওঠে, কি বাকি রেখেছ? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ। আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ, তোমাকেই এই প্রথম দেখলাম। দেখেছ কে? কেলোর বাবা, কেলোর মাকে কি হালে রেখেছে? কি আমার পুরুষ মানুষ রে! পুরুষের পৌরুষত্বে যেন ঠিক তখনই আঘাত লাগে সতীশের, আর তাই লাথি মেরে বসে। বলে, মুখ সামলে কথা বলিস ক্ষীরি, এই বলে দিলাম। পরে ক্ষীরি শুধু একা নয়, তার চিৎকারের সঙ্গে মেয়ে ফুলকির কান্না আসে চোখে। সতীশের হারামজাদি বলে অশ্রাব্য গালাগাল বুঝিয়ে দেয় অভাব অনটনে জর্জরিত একটি পরিবার কতটা অসহায় হয়ে এমন দৈন্যদশার সম্মুখীন হতে পারে। কোনো সমবেদনা নয়, উপেক্ষা, উপেক্ষা আর উপেক্ষা। তাই কাঁধে গামছা ফেলে সতীশ বেগে প্রস্থানের সাথে শেষ হয় তৃতীয় দৃশ্যের দৃশ্যপট।